ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঘরে আছো। আমরা এভাবেই অনলাইন ক্লাস করছি, কেননা তোমরা জানো যে আমরা বিশেষ পরিস্থিতির শিকার। আশা করি এই দুর্যোগ কেটে যাবে এবং আবার আমাদের দেখা হবে। যেহেতু পড়াশোনা থেমে থাকলে চলবে না, তো সেই জন্য আমি আজকে বিশেষ করে ক্লাস 9-এর জন্য অনলাইন হয়েছি। ক্লাস 9কে আমি আজকে লেসন 3 একটা কবিতা পড়াবো, যেটা জন ক্লেয়ারের একটি বিখ্যাত কবিতা অটম, হেমন্ত ঋতু সম্পর্কীয় এই কবিতাটি বলার আগে কবি সম্পর্কে তোমাদের আমি একটু বলে নিই। তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে জন ক্লেয়ারের বায়োগ্রাফি বা ওনার রাইটিংস ছোট্ট করে একটু দেওয়া আছে। জন ক্লেয়ার ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি। তিনি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা মা লেবার শ্রেণীর ছিলেন, অর্থাৎ তার বাবা মা শ্রমিক হিসেবে কাজ করতেন সেখানে, এবং সেই জন্য ছোটবেলাটা তার একটু দারিদ্র্যের মধ্যে কেটেছে। হি স্পেন্ট হিজ চাইল্ডহুড ইন আ রুরাল এরিয়া, একটা গ্রাম্য পরিবেশে তিনি তার শৈশবকালটা অতিবাহিত করেছেন। সেই জন্য গ্রামের পরিবেশকে, বিভিন্ন ঋতুতে গ্রামের যে সুন্দর দৃশ্য, তার বিভিন্ন কবিতায় এই গ্রামীণ সৌন্দর্যকে তিনি বর্ণনা করেছেন। তাকে রুরাল রোম্যান্টিক পোয়েট বলা হতো। তিনি বিশেষ করে গ্রামীণ যে সৌন্দর্য এবং বর্তমান যুগে সভ্যতার উন্নতির সাথে সাথে এই যে সৌন্দর্য ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে, গাছ কেটে ফেলা হচ্ছে, বা পরিবেশের আগের যে সৌন্দর্য সেটা গ্রাম্য এলাকায় এখন আর নেই, সে বিষয়ে দুঃখ জানিয়েও তিনি অনেক কবিতা লিখেছেন। তার বিখ্যাত কিছু কবিতাগুলোর মধ্যে রয়েছে ফার্স্ট লাভ, স্নো স্টোন, দ্য ভিলেজ মিনস্ট্রেল ইত্যাদি। এই যে কবিতাটা আমরা এখন পড়ব, এই কবিতায় তিনি শব্দের মাধ্যমে অটম ঋতু অর্থাৎ হেমন্ত ঋতুর সৌন্দর্যকে খুব সুন্দর করে শব্দচয়নের মাধ্যমে বর্ণনা করেছেন। গ্রামীণ অঞ্চলে হেমন্তের একটা আলাদা রূপ রয়েছে। এখানে তোমাদের আমি একটা কথা বলে দিই যে আমরা সাধারণত ভারতবর্ষে যে গ্রামীণ রূপ দেখি এবং ইংল্যান্ডে গ্রাম্য যে রূপ সেটা একটু আলাদা। ওখানকার ঘরবাড়ি, ওখানকার লোকেদের পোশাক আশাক, ওখানকার গাছপালা, ঋতু সব কিছুই আমাদের থেকে একটু আলাদা। তাই তোমাদের হয়তো পড়তে গিয়ে কিছুটা নিজেদের সাথে মিল, তোমরা হয়তো নিজেদের দেশের সাথে মিল হয়তো তোমরা পাবে না। তাই আমি ছবির মাধ্যমে কিছুটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে ওখানকার ঘরবাড়ি সাধারণত কেমন হয়, বা তাহলে তোমরা কবি যে কল্পনাটার কথা চিন্তা করে এই কবিতাটা লিখেছেন তোমরা বুঝতে পারবে। আজকে আমি প্রথম দুটো স্ট্যান্জা পড়াবো। The following poem presents a pen picture of the mellow beauty of autumn in the countryside. গ্রাম্য এলাকায় যে সৌন্দর্য, হেমন্তের যে সৌন্দর্য, সেটাকে এখানে কবি বর্ণনা করেছেন। As this season comes just before winter, যেহেতু শীতের একটু আগেই আসে autumn, it is characterized by falling leaves, bare branches and strong winds. আমরা জানি যে শীতকালীন ঋতুকে, শীত ঋতুকে পর্ণমোচী বৃক্ষের সময় বলা হয়। তো এই সময় পাতা ঝরে যায়, গাছ থেকে পাতা ঝরে যায় এবং গাছকে খুব রিক্ত, শুষ্ক, নিঃস্ব বলে মনে হয়, আর একটা ঝোড়ো বাতাস বয়। এবার আমরা কবিতাতে চলে আসছি। প্রথম স্ট্যান্জা। I love the fitful gust that shakes the casement all day. I love, আমি ভালোবাসি। কি ভালোবাসি? The fitful gust. ফিটফুল শব্দটার মানে হচ্ছে ফুল অফ এনার্জি অ্যান্ড লাইফ, প্রাণবন্ত। আর গাস্ট হচ্ছে দমকা হাওয়া, দমকা ঝোড়ো হাওয়া, যে হাওয়াটা একবার খুব জোরে বাতাস বইছে, আবার ধীরে ধীরে থেমে যাচ্ছে। এই ধরনের বাতাস যা এক লহমায় সবকিছুকে উড়িয়ে দেয়, আবার খানিকক্ষণ শান্ত থাকে, আবার কিছুক্ষণ প্রাণচঞ্চল শিশুর মতন ছটফট করে। এই ধরনের বাতাস, এই ধরনের ঝোড়ো বাতাস কবির মনকে নাড়া দিয়ে যায়। কবি ভালোবাসেন। I love the fitful gust that shakes the casement all day. Casement হচ্ছে গড়াধীন খোলা জানলা। তোমরা ছবিতে দেখতে পাবে যে গড়াধীন খোলা জানলা, যে জানলাটা দুদিক দিয়েই খোলা যায়, সামনে এবং বাইরেও। And from the mossy elm trees takes the faded leaves away. এই যে ঝোড়ো বাতাস, সেটা যে শুধু জানলাকেই নাড়া দিচ্ছে বা জানলার কাঁচগুলোকে ঝাঁকি দিয়ে যাচ্ছে তা নয়। কবি বলছেন যে ফ্রম দ্য মসি এলম ট্রিজ। এবার এই মসি কথাটার মানে হচ্ছে শ্যাওলা যুক্ত। মস মানে শ্যাওলা, তোমরা জানো। আর এলম ট্রিজ হচ্ছে ইংল্যান্ডের একটা কাষ্ঠযুক্ত বড় এক ধরনের গাছ। তোমরা ছবিতে দেখতে পাবে এই ধরনের গাছ। তো
তো এই গাছের কথা এখানে বলছেন যে ঝোড়ো বাতাস এসে কি করছে, টেক দ্য ফেডেড লিভস অ্যাওয়ে, গাছ থেকে বিবর্ণ শুষ্ক পাতাগুলিকে ঝরিয়ে নিয়ে দূরে চলে যাচ্ছে। গাছের পাতাগুলো ফেডেড কেন? গাছের পাতা ঝরে পড়ে যাওয়ার আগে বিবর্ণ অর্থাৎ বর্ণহীন, কালারলেস হয়ে যায়, সেই জন্য এই বর্ণহীন পাতাগুলো ঝরে পড়ছে এবং হাওয়াতে, প্রবল হাওয়াতে এগুলো বাতাসের সাথে উড়ে চলে যাচ্ছে। টুইরলিং দেম বাই দ্য উইন্ডো পেন, উইন্ডো পেন হচ্ছে জানলার কাঁচ বা শাসি, জানলার ফ্রেম অফ দ্য উইন্ডো। টুইরলিং কতটা ঘূর্ণন প্রক্রিয়াকে বোঝাচ্ছে, অর্থাৎ পাতাগুলি কি করছে, শুধু যে গাছ থেকে ঝরে পড়ছে তা না, কিছুটা পাতা, কবি আমরা ধরে নিয়েছি কবি এই সময় ঘরের ভেতরে জানলা থেকে বাইরের প্রকৃতির দৃশ্য দেখছেন এবং তিনি দেখতে পাচ্ছেন যে জানলার কাঁচের সামনে কিছু পাতা, শুষ্ক পাতা বাতাসের জন্য ঘুরে ঘুরে জানলার সামনে যেন তারা নৃত্য করছে ঘূর্ণন প্রক্রিয়ায়। উইথ 1000 আদার্স ডাউন দ্য লেন, কয়েকটি পাতা তিনি তার জানলার কাঁচের সামনে দেখছেন, আরো অজস্র পাতা ঝরে পড়ে আছে গলির ঠিক সামনে। এবার দ্বিতীয় স্ট্যান্ডাতে আমরা দেখব যে কবি কিন্তু ঘর থেকে বাইরে বেরিয়েছেন বা বাইরের দৃশ্যে তিনি বর্ণনা করছেন। আই লাভ টু সি দ্য শেকিং টুইগ ড্যান্স স্টিল দ্য শাট অফ ইট। কবি বলছেন আমি আরো ভালোবাসি, কি ভালোবাসি? দ্য শেকিং টুইগ হচ্ছে গাছের নরম কাণ্ড, কচি শাখা, আর সেটা কাঁপছে। কেন কাঁপছে? ঝোড়ো হাওয়াতে গাছের নরম কচি ডালগুলো যেন কাঁপছে। কবির মনে হয়েছে এই কম্পন যেন তাদের নৃত্য, তারা যেন এই ঝোড়ো হাওয়াকে পেয়ে আনন্দে নাচ করছে। কতক্ষণ নাচ করছে? টিল দ্য শাট অফ ইভ মানে ইভিনিং, আবার ইভ মানে কোনো একটা বিশেষ ঘটনা বা বিশেষ উৎসবের পূর্বাহ্নকেও বলা হয়। তো ড্যান্স টিল দ্য শাট অফ ইভ, তারা সন্ধে অবধি বা ওই অনুষ্ঠানের আগের দিন অবধি তারা যেন নৃত্য করছে। দ্য স্প্যারো অন দ্য কটেজ, কি সুন্দর করে কবি অটম সিজনের সৌন্দর্যকে বর্ণনা করেছেন। অর্থাৎ এই কটেজের ছবি তোমরা দেখতে পাবে, ইংল্যান্ডের যে কটেজগুলো, তার যে কটেজের যে ছাদ বা কটেজের যে চাল, সেখানে বসে রয়েছে কিছু চড়াই পাখি, স্প্যারো মানে চড়াই পাখি, আর তারা কি করছে? পুট মেক বিলিভ, তার মানে এই স্প্যারোগুলো, এই চড়াই পাখিগুলো কি করছে? দে আর চার্পিং, তারা কিচিরমিচির শব্দ করছে, যা দেখে কবির বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে। হুজ চারপুট মেক বিলিভ, যেটা কবিকে বিশ্বাস করাতে বাধ্য করছে। দ্যাট স্প্রিং ওয়াজ জাস্ট নাও ফ্লাটিং বাই, কবির মনে হচ্ছে যেন ফ্লাটিং কথাটা খেলার ছলে বোঝাচ্ছে, যেন বসন্তকাল খেলার ছলে বয়ে চলেছে। ইন সামার্স ল্যাপ উইথ ফ্লাওয়ার্স টু লাই, সামার কিন্তু শীতপ্রধান দেশের একটি খুব প্রিয় মনোরম ঋতু। এই সময় প্রচণ্ড ঠান্ডার কষ্ট থাকে না, তো এটা খুব প্রিয় ঋতু ওদের কাছে, গ্রীষ্মকালীন ঋতু, এবং এই সময়টা ওদের বিশ্রাম নেবার সময়, আনন্দ করার সময়, ফুল ফোটবার সময়। তাই কবি বলছেন যেন বসন্ত খেলার ছলে ঘুমিয়ে রয়েছে কোথায় না, গ্রীষ্মকালের কোলে, ফুলেদের সাথে সেও যেন ঘুমিয়ে রয়েছে। অর্থাৎ কবি এখানে অটম ঋতুর যে সৌন্দর্য, গ্রাম্য প্রকৃতিতে অটম ঋতুর যে সৌন্দর্য, তার একটি সুন্দর বর্ণনা দিয়েছেন। এর পরের পার্টে আমরা বাকি কবিতাটি পড়ব। এবার আমরা কবিতার পরের অংশটুকু পড়ব। I love to see the cottage smoke curl upwards through the naked trees. কবি আরও একটি সুন্দর দৃশ্যের বর্ণনা করেছেন এখানে। ইংল্যান্ডের শহরগুলিতে, যেহেতু ওগুলো শীতপ্রধান দেশ আমরা জানি, তো সেখানে প্রত্যেকটি বাড়ির চালের উপরে একটি চিমনি থাকে, যেখানে ঘরের ভেতরে ফায়ার প্লেসে আগুন জ্বালানো হয়, যেটা ঘরকে গরম রাখে, এবং এই ফায়ার প্লেসে ধোঁয়া বেরিয়ে যায় ওই কটেজের উপরে স্থিত ওই চিমনি থেকে। তো ওই চিমনি থেকে ধোঁয়া বেরোলে বুঝতে পারা যায় যে শীতপ্রধান দেশের ঘরগুলোতে ঘরকে গরম রাখার জন্য ফায়ার প্লেসে আগুন জ্বলছে। কবি বলছেন যে আমার সেটা দেখতে ভালো লাগে যে কটেজগুলোর উপর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আই লাভ টু সি দ্য কটেজ স্মোক কার্ল আপওয়ার্ডস। কার্ল কথাটির মানে কুণ্ডলি পাকানো। ধোঁয়া চিমনির উপর থেকে, কটেজের উপরে যে চিমনি আছে সেখান থেকে ধোঁয়া বেরিয়ে আসছে। স্মোক মানে ধোঁয়া। ধোঁয়া কেমন করে বেরিয়ে আসছে না, কুণ্ডলি পাকিয়ে ওপরের দিকে উঠে যাচ্ছে। কার্ল আপওয়ার্ডস, আপওয়ার্ডস মানে উপরের দিকে, আকাশের দিকে উঠে যাচ্ছে। আর যাওয়ার সময় কি ছুঁয়ে যাচ্ছে? থ্রু দ্য নেকেড ট্রিজ। এর আগে আমরা বলেছিলাম যে শীত ঋতু, যেহেতু শীতকালের আগেই অটম আসছে, তো সেই জন্য শীত ঋতুর একটি বৈশিষ্ট্য হচ্ছে বেয়ার ট্রিজ, নেকেড ট্রিজ। এখানে গাছকে কবি উলঙ্গ বলেছেন। কেন বলেছেন? কেননা গাছগুলোতে পাতা ঝরে গেছে। শীতকাল পর্ণমোচী বৃক্ষের সময় গাছের পাতা ঝরে যায়, গাছকে দেখতে একদম শূন্য, রিক্ত লাগে। কবি তাই জন্য বলেছেন গাছগুলো পাতা বিহীন, তারা যেন উলঙ্গ। তো এই ধোঁয়া বেরিয়ে চলে যাচ্ছে কোথা থেকে?
ওই গাছের ডালগুলোর পাশ থেকে উড়ে চলে যাচ্ছে। The pigeons nestled round the court. এর আগে কবি চড়াই পাখির কথা বলেছেন, এবার কবি বলছেন the pigeons মানে তোমরা জানো পায়রা, nestled নেস্ট পাখির বাসার কথা বলা হয়েছে, আর কোট মানে পাখিদের আশ্রয়স্থল। তোমরা ছবিতে দেখতে পাবে যে এই সমস্ত দেশে শীতকালে পাখিদের গরম আশ্রয়ের জন্য একটা খুঁটির উপরে ছোট ছোট বাসা তৈরি করা হয়, সেখানে অনেকগুলো পাখি একসাথে বাসা বেঁধে থাকতে পারে, সেগুলোকে বলা হয় কোট। The pigeons nestled round the court. এই পায়রাগুলি বিশ্রাম নেওয়ার জন্য তাদের আশ্রয়স্থলে উপস্থিত হয়েছে। On dull November days like this. ডাল অর্থাৎ নিরস, নিষ্পন্দ। নভেম্বরের এই দিনগুলি যেখানে কোনো প্রাণোচ্ছলতা নেই, চারিদিকে খুব নিরস বিবর্ণ, এই সময় পাখিগুলিও যেন তাদের বাসাতে আশ্রয় নিয়েছে। The cock upon the dunghill crowing. কক মানে জানো মোরগ, আর ক্রোয়িং হচ্ছে সেই মোরগের ডাক। একটু আগে আমরা চার্পিং করেছিলাম চড়াই পাখি বা পাখিদের কিচিরমিচির, আর এখানে আমরা পড়ছি মোরগের ডাক, ক্রোয়িং। পাখিরা সাধারণত তারা যেখানে মল ত্যাগ করে সেটি একটা জায়গাতে স্তূপীকৃত হয়ে থাকে, একটা উঁচু টিলার মতন হয়ে থাকে। এটা পরবর্তীকালে সার রূপে, উর্বর সার রূপে ব্যবহার করা হয়, তাকে বলা হয় ডাংহিল। দ্য কক আপন দ্য ডাংহিল ক্রোয়িং। এই ডাংহিলের উপর বসে, আবর্জনা স্তূপের উপর বসে একটা মোরগ পাখি যেন ডেকে চলেছে। দ্য মিল সেইলস অন দ্য হিদ আ গোয়িং। সেইল কথাটা আমরা সাধারণত জলযাত্রা, জাহাজ যাত্রা বা সমুদ্র যাত্রা অর্থে বোঝায়, কিন্তু এখানে কবি খুব সুন্দর করে বুঝিয়েছেন। এখানে মিল, এই মিল শব্দটা কবি উইন্ড মিল কে বোঝাচ্ছেন, বাতাস কল, বায়ুকল। আগেকার তোমরা ছবিতে দেখতে পাবে যে আগেকার দিনে যে বায়ুকলগুলো থাকতো সেটা বাতাসের প্রবল শক্তিকে কাজে লাগিয়ে কিছু মেশিন চালানো বা চাষের জমিতে জল দেওয়া ইত্যাদি কাজের জন্য ব্যবহার করা হতো। এখানে মিল বলতে সেই উইন্ড মিলগুলোকেই বোঝানো হয়েছে। দ্য মিল সেইলস অন দ্য হিদ আ গোয়িং। দ্য মিল সেইলস অন দ্য হিদ আ গোয়িং। হিদ মানে হচ্ছে অনুর্বর বা ঊষর জমি, যে জমিতে সাধারণত চাষবাস করা হয় না। কবি বলেছেন যে বাতাস বয়ে চলেছে এই অনুর্বর জমির উপর দিয়ে। দ্য ফেদার ফ্রম দ্য র্যাভেন্স ব্রেস্ট। কবি এখানে আরো একটি পাখির কথা বলেছেন, চড়াই পাখির কথা বলেছেন, মোরগের কথা বলেছেন, এবার র্যাভেন বা দ্বারকাকের কথা বলেছেন। সেই দ্বারকাকের নরম বুক থেকে পালক খসে পড়ছে। ফেদার মানে পালক। কোথায় খসে পড়ছে? ফলস অন দ্য স্টাবল লি। স্টাবল অর্থাৎ হচ্ছে যে জমিতে ধান কেটে নেওয়ার পর বা ফসল কেটে নেওয়ার পর জমি একেবারেই শূন্যত হয়ে যায় না, কিছুটা ফসল একদম গোড়ার ফসলটুকু মাটির উপর থেকে যায়। আর লি মানে হচ্ছে গ্রাসি ল্যান্ড, ঘাসযুক্ত জমি। এইরকম নরম ঘাসযুক্ত জমি যেখানে সদ্য ফসল কেটে নেওয়া হচ্ছে, তার উপরে সেই কাকের নরম পালক উড়ে এসে, হাওয়াতে উড়ে এসে পড়ছে। অর্থাৎ কবি কত ছোট ছোট পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিয়েছেন যে একটা এই হেমন্তের দুপুরে তিনি কি কি দৃশ্য, এই চরম হাওয়া বইছে, এখানে তিনি কি কি দৃশ্য দেখতে পাচ্ছেন, প্রাকৃতিক যে শক্তি সেটাকে তিনি সুন্দর করে বর্ণনা করেছেন। দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট। অ্যাকর্ন এটা একটা কাষ্ঠল বাদাম জাতীয় একটা ফল, যেটা সাধারণত পাখিদের খাদ্য। ছবিতে তোমরা দেখতে পাবে দ্য অ্যাকর্নস নিয়ার দ্য ওল্ড ক্রোজ নেস্ট। একটি বৃদ্ধ কাকের বাসাতে রয়েছে কিছু এই অ্যাকর্ন ফল প্যাটারিং ডাউন দ্য ট্রি। এবং কাকটি খেতে খেতে কিছু ফল সেখান থেকে ঝরে পড়ে যাচ্ছে। সেই ঝরে এত নিস্তব্ধ, সেই সময় ঝোড়ো হাওয়া, বাইরে কেউ নেই, সব পাখিরাও নিজেরা আশ্রয় নিয়েছে নিজেদের বাসাতে। এই সময় চারিদিকে এত নিস্তব্ধ যে ওই ছোট ছোট বাদামগুলো পড়ে যাওয়ারও একটা টুপটাপ শব্দ হচ্ছে। প্যাটারিং মানে সেই টুপটাপ শব্দ। সেই যে গাছ থেকে ওই অ্যাকর্ন ফলগুলো পড়ছে, তার প্যাটারিং একটা সাউন্ড, টিপটাপ একটা শব্দ হচ্ছে। আর কবি কোন পশুদের দেখছেন? কবি তিনটে পাখির বর্ণনা করেছেন, এছাড়া বলেছেন কিছু পশুর কথা। তারা কি? দ্য গ্রান্টিং পিগস। পিগস হচ্ছে শুয়োর, এবং শুয়োরের যে আওয়াজ, এর আগে তোমরা কক্স ক্রোয়িং পড়েছো, পাখিদের স্প্যারোস চার্পিং পড়েছো। এবার রয়েছে গ্রান্টিং পিগস, শুয়োরের যে আওয়াজ, তাকে ঘোট যে আওয়াজ, তাকে বলা হয় গ্রান্টিং। তারা কি করছে? তারা এই অ্যাকর্ন ফল খাওয়ার জন্য, এই অ্যাকর্ন জাতীয় খাদ্য শুয়োরদেরকেও খেতে দেওয়া হয় ওইসব দেশে,
তো দ্য গ্রান্টিং পিগস, তারা এই খাবার খাবার জন্য তারা কি করছে, ছুটে আসছে। দ্যাট ওয়েট ফর অল, এই অ্যাকাউন্টগুলো পড়বে এর জন্য তারা অপেক্ষা করছে। ওয়েট মানে অপেক্ষা করা, এবং তারা কি করছে, অপেক্ষা করে আর ছুটে আসতে গিয়ে কি করছে, দে স্ক্র্যাম্বল অ্যান্ড হারি ওয়্যার দে ফল, তারা একে অপরের উপর দিয়ে আসতে গিয়ে কি করছে, দৌড়ে দৌড়ে আসতে গিয়ে স্ক্র্যাম্বল অ্যান্ড হারি, দ্রুত পায়ে তারা আসতে দেওয়ার জন্য তারা হোঁচট খেয়ে পড়ে যাচ্ছে। তো কবি এখানে এইভাবেই একটা সুন্দর হেমন্তের দিনের বর্ণনা করেছেন, যেখানে বাতাস বওয়ার সাথে সাথে কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্যের অবতারণা হয়েছে। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো। আরো ভালো করে বোঝার জন্য আমি ওয়ার্ড মিনিং এবং ছবিগুলো এই কবিতার সাথে পাঠিয়ে দিচ্ছি। তোমরা এই কবিতাটা বারবার মানেটা বুঝবে এবং যে ওয়ার্ড মিনিং গুলো আছে সেটা পড়ে বোঝার চেষ্টা করবে। যদি কোনো ডাউটস থাকে পরবর্তী লেসনে আমি সেটা ক্লিয়ার করব। আশা করি খুব শিগগিরই সমস্ত দুর্যোগ কেটে যাবে এবং তোমাদের সাথে আবার দেখা হবে। আমিও তোমাদের দেখার জন্য খুবই ব্যস্ত হয়ে আছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাই।